শুভেচ্ছা। মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর অনন্যা দাস ক্যামেলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ বয়স্ক রোগীর চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেবার চেষ্টা করব। বয়স্ক রোগীর চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের ইন্টারনাল মেডিসিন, ডায়াবেটিক ও জেরিয়াট্রিক ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার জাহাঙ্গীর আলম। ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতাদের। স্যার, প্রথমে একটু জানতে চাই জেরিয়াট্রিক মেডিসিন বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ ক্যামেলিয়া। জেরিয়াট্রিক্স এটা আসছে গ্রিক থেকে, জেরন মানে হচ্ছে ওল্ডার এজ গ্রুপ পিপল। ইয়াট্রিক্স মানে হচ্ছে হিলার, অর্থাৎ ওল্ডার এজ গ্রুপ পিপলকে যারা হিল করে স্বাস্থ্যসম্মত তাদেরকে বলা হয় জেরিয়াট্রিশিয়ান, বা আর এই সায়েন্সটাকে বলা হয় জেরিয়াট্রিক্স। তো জেরিয়াট্রিক মেডিসিন হচ্ছে অ্যাডাল্ট মেডিসিনের বা ইন্টারনাল মেডিসিনের একটা অংশ, কিন্তু স্পেশালি এই ব্রাঞ্চটা ডেভেলপ করেছে বিকজ 65 বা তারপরে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু দুর্বল হয়ে যায়, বিভিন্ন রকমের কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তাদের জন্য স্পেশাল কিছু কেয়ার নিতে হয়। তো পৃথিবীর বিভিন্ন দেশে এবং ইউনাইটেড নেশনের স্বীকৃতি হচ্ছে যে 65 অ্যান্ড অ্যাবাভ হচ্ছে জেরিয়াট্রিক এজ গ্রুপ, প্রবীণ ওল্ডার এজ পিপল। কোনো কোনো দেশে আবার 60ও বলা হয়, তবে কমন হচ্ছে 65। তো এই মেডিসিনের ব্যাপারটা, জেরিয়াট্রিক মেডিসিনের ব্যাপারটা, এটা মেডিসিনের আদিকাল অর্থাৎ হিপোক্রেটের আমল থেকে কিন্তু এই ব্যাপারটাকে কেয়ার নেওয়া হচ্ছে যে বয়সকে কিভাবে ধরে রাখা যায়। কিন্তু আধুনিক যেই জেরিয়াট্রিক মেডিসিনটা ডেভেলপ করেছিল এটা হচ্ছে ইউকেতে, মার্জুরি ওয়ারেন, এক ভদ্রমহিলা ডক্টর, উনি এটাকে ডেভেলপ করেছেন ইউকেতে ফার্স্ট 1935-এ। আচ্ছা। সো এখন পৃথিবীর বিভিন্ন দেশে এবং স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখা যাচ্ছে যে বাই 2050-তে এই এল্ডারলি এজ পিপল ইয়াংদের ডাবল হয়ে যাবে, এবং আমাদের দেশেও একই অবস্থা বাই আমাদের যদিও স্ট্যাটিস্টিক্স খুব পুয়ার, আমরা সেজন্য জন্য নির্ভর করতে হয়, কিন্তু ইউনাইটেড নেশনসের কিন্তু স্ট্যাটিস্টিক্স আমাদের ব্যাপার আছে। এটাও বলা আছে যে আমাদের যাই আছে না কেন এল্ডারলি এজ গ্রুপ পিপল তারা ডাবল হয়ে যাবে বাই 2050-র মধ্যে। তো এই যে ইনক্রিজটা, যেটা মানুষের এখন এইজ ইয়েটা বেড়েছে, মানে তার এইজ লিমিটও বেড়ে গেছে, হ্যাঁ, গড় আয়ুটা বেড়ে গেছে। আমাদের দেশে তো 72 or সামথিং, এখন পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে এটা 75 পর্যন্ত উঠে গেছে, যেটা 50 বছর আগেও 50 ছিল। এই 25 ইয়ার্স বেড়ে গেছে বিকজ আমাদের লাইফস্টাইল, আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট ইত্যাদি সব কিছু মিলিয়ে কিন্তু গড় আয়ুটা হেলথ কেয়ার সিস্টেমে উন্নতি সহ এই জন্য এটা বেড়েছে। তো আমাদের দেশেও একই অবস্থা যে এল্ডারলি এজ গ্রুপের পেশেন্টগুলো, মানে পেশেন্ট বলছি না আমি, পপুলেশন বেড়ে যাচ্ছে, তাদের স্বাস্থ্য সমস্যাও বেড়ে যাচ্ছে। তো এই স্বাস্থ্য সমস্যাগুলোর সমাধান করার জন্য স্পেশাল এক গ্রুপ অফ ডক্টর দরকার, যাদেরকে বলে জেরিয়াট্রিক্স। কেননা এটা অত্যন্ত একটা সেন্সিটিভ পেশেন্টকে নিয়ে আপনি ডিল করছেন, তাকে মর্যাদার সাথে ডিল করতে হবে, এবং আমাদের প্রত্যেকের ঘরে একজন না দুজন করে জেরিয়াট্রিক পেশেন্ট আছেই। তো জেরিয়াট্রিক এইজ গ্রুপের লোকদেরকে আমাদের অবহেলা করা উচিত না, তাদেরকে মর্যাদা দেওয়া উচিত। এবং সব জেরিয়াট্রিক পেশেন্টরা কিন্তু এই যে প্রথমে আমরা অনেকেই চিন্তা করতাম যে তারা ইউজলেস, নো, দেয়ার আর লট অফ পিপল আমাদের দেশ বর্তমান প্রেক্ষিতে এই এইজ গ্রুপ অথবা এর চেয়ে বেশি তারা সোসাইটিকে এবং দেশকে কিন্তু অনেক কিছু দিচ্ছে। সুতরাং তাদের ব্যাপারে অবহেলা নয়, এই ব্রাঞ্চটাকে আমাদেরকে ডেভেলপ করতে হয়। আমাদের দেশে এই ব্রাঞ্চটা অত্যন্ত আনডেভেলপড, এটার জন্য স্পেশাল ম্যান পাওয়ার দরকার, নট অনলি ডক্টর। তার সাথে আমি আর পরবর্তীতে আলাপ করবো, এগুলো দরকার। এই জন্য আজকের টপিকটাকে আমরা একটু ডিসকাস করতে যাই, কেননা দিস এন অপরচুনিটি। 1 অক্টোবর আমাদের ওয়ার্ল্ড জেরিয়াট্রিক ডে গেল, ওইটাতে কথাই ছিল যে এইজিং উইথ ডিগনিটি, মর্যাদার সাথে বয়স
আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে ইন্টারনাল মেডিসিন আর জেরিয়াট্রিক মেডিসিন এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কোথায়? জেনারেল জেনেটিক মেডিসিনটা জেনারেল মেডিসিনের একটা অংশ, কিন্তু দেখা গেছে যে 65 অ্যান্ড অ্যাবাভ তাদের যে স্বাস্থ্য সমস্যাগুলো, দে নিড স্পেশাল কেয়ার, স্পেশাল পিপল তাদেরকে চিকিৎসা করতে হলে। এই জন্য আলাদা একটা সাব স্পেশালিটি মেডিসিনে, সেটা হচ্ছে জেরিয়াট্রিক মেডিসিন। জেনেটিক মেডিসিন খুব ইম্পর্টেন্ট যে আমরা রুগীকে চিকিৎসা করবো, পেশেন্ট সেন্টার্ড, পার্সন সেন্টার। ইউ ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। যেমন সাব স্পেশালিটি বলেন, হার্টের যে স্পেশালিটি আছে সে হি ট্রিট দ্য হার্ট, কিডনি হি, কিন্তু ইন্টারনাল মেডিসিন সে কিন্তু পুরা পেশেন্টটাকে ট্রিট করছে। তো জেনেটিক মেডিসিনটা হলো যে হলিস্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ পেশেন্টটা ইউনিক হচ্ছে ইউর পেশেন্ট, ইউ হ্যাভ টু ট্রিট হিম। ট্রিটমেন্ট আমরা কি ওষুধ বুঝি? নো। তার স্বাস্থ্য ঠিক রাখতে হলে তাকে ফিজিক্যালি, মেন্টালি, ফাংশনালি এবং সাইকোলজিক্যাল অ্যাসপেক্টগুলো দেখতে হবে, এবং সেই অনুযায়ী তাকে আমাকে চিকিৎসা দিতে হবে। ওই সেটিংসগুলো আমার অ্যাকিউট সেটিংয়ে হতে পারে, আমার ক্রনিক সেটিংয়ে হতে পারে, আমার রিহ্যাবিলিটেশন সেন্টারে হতে পারে, আমার তার বাড়িতে রেখেও তাকে চিকিৎসা করা যায়। তো এই জিনিসগুলো একমাত্র জেনেটিক মেডিসিন যারা জানে এবং যারা প্র্যাকটিস করে তাদের দ্বারাই সম্ভব। আচ্ছা স্যার, একটু জানতে চাই বাংলাদেশ এবং এই আমাদের সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টের পার্সপেক্টিভে জেরিয়াট্রিক মেডিসিনটা এখনকার যুগে এত গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ যে তাদের যে স্বাস্থ্য সমস্যাগুলো খুব ট্রিকি, নট লাইক ইয়াং পিপল, কেননা তাদের হিলিং পাওয়ার খুব কম। তাদের যে রোগের যে প্রেজেন্টেশনগুলো ডিফারেন্ট ফ্রম যারা যারা 18 থেকে 65 পর্যন্ত আছে। তাদের অনেক সময় ইনফেকশন হয় কিন্তু আপনি বুঝতে পারবেন না। তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কার্যক্ষমতাও বয়সের সাথে সাথে, সুতরাং তাদের চিকিৎসার পদ্ধতিটা, চিকিৎসার ধরন এবং চিকিৎসার যে আউটকাম, এগুলোর ব্যাপারে খুব ভালোভাবে খেয়াল রাখতে হয়। দ্যাটস ওয়াই এই ব্রাঞ্চটা ডেভেলপ করেছে আর কি। তো আমাদের এই সাউথ ইস্ট এশিয়ায় আমরা মোস্টলি এখানে কান্ট্রির মধ্যে বাংলাদেশ আছে, আশেপাশে সার্কভুক্ত যে, তো আমরা তো এই ব্রাঞ্চটা ভালোভাবে ডেভেলপ করে নেই এবং এল্ডারলি পিপলদেরকে কিন্তু ওইভাবে ওই জেনারেল মেডিসিনের সাথে চিকিৎসা করা হচ্ছে। কিন্তু দেয়ার আর লট অফ থিংস টু ডু। ইভেন তাকে বাসায় রেখেও কিন্তু তাকে আরাম দিতে পারে, আর কেয়ার গিভারদেরকে উৎসাহিত করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ফ্যামিলির অনেক মেম্বারে তো তারা কর্মব্যস্ত থাকে, তো তাদেরকে কিভাবে উৎসাহিত করে, ইনভলভ করে, ডক্টর থেকে শুরু করা অন্যান্য এই হেল্প সহ তাদেরকে অনেক সময় বাড়িতে, কমিউনিটিতেও কিন্তু আপনি রিহ্যাবিলিটেট করতে পারেন। আচ্ছা স্যার, একটু জানতে চাই এই যে বয়স্ক ব্যক্তি, এদের তো স্যার কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন হয় বয়সের সাথে সাথে, সো এই পরিবর্তনগুলো সম্পর্কে একটু জানতে চাই। পরিবর্তনগুলো ধরেন আমরা ব্রেইন থেকে প্রথমে শুরু করি। বয়সের সাথে সাথে মানুষের নার্ভ সেলসগুলো কিন্তু কমতে থাকে, যদিও কানেকশনসগুলো ঠিক থাকে। তখন এই পেশেন্টগুলো ইজিলি ডিমেন্টেড হয়ে যায়, তার স্মরণশক্তি কমে যায়। এটা একটা। ওল্ড এজ পিপলগুলো কিন্তু ইজিলি ডিপ্রেসড হয়ে যায়, তারা মাঝে মাঝে ডেলিরিয়াস হয়ে যায়, উত্তক্ত হয়ে যায়, মানে কোনো কিছু চিনে না, উত্তক্ত ব্যবহার করতে থাকে। তারপরে হচ্ছে যে তার যে মুভমেন্ট, তার যে ডেইলি অ্যাক্টিভিটি করার জন্য মুভমেন্টগুলো কমে যায়, তখন পার্কিনসন্স ডিজিজ ডেভেলপ করে। তারপরে চলে আসেন আমাদের এই যে কার্ডিয়াক, তার রক্তের নালীগুলো স্টিফ হয়ে যায়, হার্টও স্টিফ হয়ে যায়। দেখা যায় যে তার প্রেশার বাড়তে থাকে, হার্টের যে ইনপুট আউটপুট এগুলো কম হয়ে যায়। আমাদের হজম শক্তির ব্যাপারেও একটু পরিবর্তন হয়, বিশেষ করে মোটিলিটিটা কমে যায়। শ্বাস প্রশ্বাসের নালীতেও একই অবস্থা, মাসেলসগুলো উইক হয়ে যায়, তার এয়ার স্পেসেসগুলো কমে যায়, ক্যাপিলারিসগুলো কমে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ এগুলোতে প্রবলেম হয়। ঠিক আমাদের যে এন্ডোক্রাইন সিস্টেম আছে, ওইখানেও দেখা গেল যে 40-এর পরে আপনার সেই সুগারকে মেটাবলাইজ করার শক্তিটা কমে যায়, তার ইমিউন সিস্টেমের মধ্যেও পরিবর্তন হয়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাকে ভ্যাকসিন দিলে দেখা যায় নট লাইক ইয়াং পিপল তারা এফেক্টিভ হয়। তারপরে জেনেটিক সিস্টেমের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় যে তার কিডনির ফিল্ট্রেশনটা কমে যায়, কিডনির এক্সক্রিশন পাওয়ারটা কমে যায় এবং তার ইউরিন ধরে রাখার ক্ষমতা কমে যায়। ব্লাডারটা একটু অনেক সময় অনেকের কন্ট্রাক্টেড থাকে, তার ক্যাপাসিটিটা কমে যায়। এরকম
বিভিন্ন রকমের পরিবর্তন আমরা বয়স্ক লোকদের বিভিন্ন সিস্টেমে দেখতে পাই। তার স্পেশাল সেন্সগুলো, যেমন তার চোখে দেখার ব্যাপারটা, তার কানে শোনার ব্যাপারটা, তার টেস্টের ব্যাপারটা, বিভিন্ন রকমের পরিবর্তন হয়। রুচির পরিবর্তন হয়, ঘুমের সাইকেলের পরিবর্তন হয়ে যায়। দেয়ার আর অলমোস্ট অল দিস সিস্টেম। তারপরে যেটা হচ্ছে যে অস্থি, যেমন হাড্ডিগুলো ডিজেনারেট হতে থাকে। তার যে জয়েন্টসগুলো আছে, যেগুলো ওয়েট বিয়ারিং জয়েন্টস, ইন বিটুইন যে কার্টিলেজ থেকে সেগুলো ড্যামেজ হয়েছে। তো এগুলো দিস আর দ্য এজিং প্রসেসের জন্য। আচ্ছা স্যার, আমরা আরেকটু বিস্তারিত জানবো। একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটা রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম লেনি, আমি বনশ্রী থেকে বলছি। জি বলুন, শুনছি। আমি স্যারকে একটু প্রশ্ন করতে চাচ্ছি। হ্যাঁ, আমি বেসিক্যালি আমার 5 বছর হয়ে গেছে বাইপাস সার্জারি হয়েছে, আর আমার ডায়াবেটিসও আছে। তো গত 1 মাস আগে আমি কিছু টেস্ট করেছিলাম। আমার টিজি একটু হাই, 500, অনেক বেশি। আর সুগার লেভেলটা ফাস্টিং ছিল 12, আর আফটার 2 আওয়ার্স ছিল 15। তো ডাক্তাররা আমার কিছু ওষুধ চেঞ্জ করে দিয়েছেন, যেমন আমি খাচ্ছি এখন ডাইমিক্রন 60 বিফোর মিল, আর এম্পা 25, আর লিনাগিপ্টিন খাচ্ছি। এই হলো আমার মেডিসিনের অবস্থা কি। তো আজকে আমি আবার ফাস্টিংটা দেখলাম 8। তো এটা কি আমার কি কমতে কি আরেকটু সময় লাগবে, নাকি এতটুকুতে আমি হব? আর আরেকটা জিনিস স্যার, আমি আগে ইনসুলিন নিতাম, আমার ইনসুলিনটা অফ করে দেওয়া হয়েছে। ইনসুলিন আমি ম্যাক্সুলিন আপ, ম্যাক্সুলিন এন নিতাম একসাথে মিলিয়ে, ওটা অফ করে এখন আমি আবার মেডিসিনে চলে আসি। স্যার, ওনার প্রশ্নটা উত্তর দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। জি, ধন্যবাদ দর্শক আপনার এই প্রশ্নের জন্য। দেখুন, ডায়াবেটিস কন্ট্রোলের জন্য 3টা জিনিসকে আপনাকে মনে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড এক্সারসাইজ, দ্বিতীয় হচ্ছে ডায়েট কন্ট্রোল, অ্যান্ড তৃতীয় হচ্ছে ড্রাগ, আপনি যে ওষুধটা খাচ্ছেন। তো আপনার ডক্টর আপনাকে ইনসুলিন থেকে সরিয়ে আপনাকে ট্যাবলেটসগুলো দিয়েছে। এই ট্যাবলেটসগুলোর কাজ কিন্তু ইনসুলিন বের করা, আপনি যেগুলো মেনশন করেছেন, এবং আপনার ইনসুলিনকে কাজ করতে দেন। ইনসুলিন যেটা ট্যাবলেট বের করবে, সেই ইনসুলিনটাকে ট্যাবলেটগুলো কাজ করতে দেওয়া, প্লাস এম্পাগ্লিফোজিন নামে একটা ওষুধ খাচ্ছেন, তার কাজ হচ্ছে রক্ত থেকে ইউরিনের মাধ্যমে সুগারটাকে বের করে দেওয়া। এখন পুরোপুরি জিনিসটা কিন্তু নির্ভর করছে আপনার উপর। আপনার যে ট্রিটমেন্টের ইয়েটা আছে, ইটস ভেরি স্ট্যান্ডার্ড, কিন্তু আপনার ডিসিপ্লিন, এক্সারসাইজ এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের সাথে ওষুধগুলো সময় মতো যদি খান এবং টাইম টু টাইম যদি আপনার ডক্টরের সাথে ফলো আপ করেন, তাহলে মোস্ট লাইকলি আপনার বয়স, আমরা অবশ্য বুঝতে পারিনি, বয়স অনুযায়ী কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলের টার্গেট আছে। সেই টার্গেটে আপনি চলে আসতে পারবেন এবং ডায়াবেটিসের যে ভবিষ্যৎ যেই কমপ্লিকেশনসগুলো হয়, এই কমপ্লিকেশনগুলো থেকে আপনি রক্ষা পেতে পারেন। তো এটা নির্ভর করে পুরোপুরি আপনার চিকিৎসার এই 3টা জিনিসের উপরে। কবে হবে ইট ডিপেন্ডস। এই যে আপনাকে মনিটর করতে হবে বাসায়, আপনার টার্গেটটা হচ্ছে ফাস্টিং সুগার 7-এর ঘরে থাকতে হয় অথবা তার নিচে, আর খাওয়ার পরেরটা 8 থেকে 10-এর মাঝামাঝি। তো আপনার যে চিকিৎসা করছে সে আপনাকে রেগুলার যদি ফলো আপ করে, তাহলে হয়তো সে আরও ট্রিটমেন্ট অ্যাডজাস্ট করতে পারবে এবং সে অনুযায়ী আপনি উপকৃত হবেন। জি, ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, আমরা একটু আলোচনায় ব্যাক করি। আমরা বলছিলাম হচ্ছে বয়স্ক রোগীর চিকিৎসা সম্পর্কে। স্যার, বয়স্ক রোগীর যে চিকিৎসা, এটাকে যদি আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করতে চাই, তাহলে আমাদের কিভাবে প্যারামিটারসগুলো চেক করতে হবে? হ্যাঁ, ওইটা আমি আগেও বলেছিলাম যে বয়স্ক রোগীদের অ্যাসেসমেন্ট এবং তাদের চিকিৎসা একটু ট্রিকি, এবং এখানে খুব ধৈর্যশীল ডক্টরের দরকার হয় এবং একটা ম্যান পাওয়ারের গ্রুপ অফ ম্যান পাওয়ার্স দরকার হয়। তো বয়স্ক লোকদের চিকিৎসা করতে গেলে তাকে প্রথমে অ্যাসেস করে নিতে হয়। এটাকে বলা হয় কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট, CGA। তো এইটার জন্য একটা মাল্টিডিসিপ্লিনারি টিমের দরকার হয়, যেখানে বয়স্ক লোকদের চিকিৎসা করবেন, স্পেশালি তাদেরকে অ্যাসেস করার জন্য একটা মাল্টিডিসিপ্লিনারি টিম দরকার। সেই টিমের ভিতরে একজন জেরিট্রিশিয়ান থাকবে, একজন নার্স প্র্যাকটিশনার থাকবে, অকুপেশনাল থেরাপিস্ট থাকবে, ফিজিওথেরাপিস্ট থাকবে, ডায়েটিশিয়ান থাকবে এবং একজন সোশ্যাল ওয়ার্কার থাকবে। এদের সমন্বয়ে প্রথমে পেশেন্টকে অ্যাসেস করা হয়। তার 9টা জিনিস দেখা হয়। একটা হচ্ছে তার ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, তার মেন্টাল অ্যাসেসমেন্ট, তার সোশ্যাল অ্যাসেসমেন্ট, সে যেখানে থাকে তার
ওইটার অ্যাসেসমেন্টও করতে হয়, এবং তার নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, তার সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, এবং সে হসপিটাল থেকে গিয়ে যে থাকবে ওইটারও আপনার চিন্তাভাবনা করতে। অবশ্য আমাদের দেশের প্রেক্ষিতে আমরা এত দূর পর্যন্ত আগাইনি। তো ওই সিজিএ করে একটা অ্যাসেস করে নিতে হয় রোগীটাকে। আর এগুলো আগে এতটা ডেভেলপ ছিল না। আগে আমরা ওই জেরিয়াট্রিক অ্যাসেসমেন্টটা 4টা আই দিয়ে করতাম, যেরকম ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট, ইনস্টেবিলিটি, ইমমোবিলিটি, ইনকন্টিনেন্স, এই 4টা দিয়ে। কিন্তু একটা কংগ্রেস হয়েছিল এই জেরিয়াট্রিক মেডিসিনের উপরে কানাডাতে, এটা হয়েছিল 2018-এ। ওখানে মানে সর্বসম্মতিক্রমে একটা প্রপোজাল ছিল, উনি মনে হয় ম্যারি ট্রিনিটি, উনি যেই প্রপোজালটা দিয়েছিলেন যে জেরিয়াট্রিক জায়ান্ট দিয়ে আপনাকে জেরিয়াট্রিক পেশেন্ট অ্যাসেস করতে হবে 5M। 5M এর মধ্যে একটা জেরিয়াট্রিক পেশেন্টকে আপনাকে অ্যাসেস করতে হবে মাইন্ড ফার্স্ট, হচ্ছে মাইন্ডের মধ্যে তার ইন্টেলেকচুয়াল ব্যাপারটা, কগনিটিভ ফাংশনটা দেখতে হবে, তার মেমোরিটা দেখতে হবে, তার কোনো ডিপ্রেশন আছে কিনা, তার ডেলিরিয়াস কোনো স্টেট আছে কিনা, তারপরে হচ্ছে মোবিলিটি, পেশেন্টটা মোবাইল কিনা, সে তার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো নিজে নিজে করতে পারে কিনা। তৃতীয়ত হচ্ছে তার মাল্টি কমপ্লেক্সিটি, অর্থাৎ তার আর কি কোমরবিডিটি আছে, কেন বয়সের সাথে সাথে কোমরবিডিটি কিন্তু বেড়ে যায়, আমাদের শরীরের বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেরকম ডিক্লাইন করতে থাকে। চতুর্থ হচ্ছে মেডিকেশনসগুলো জাজ করতে হয়, এখানে অনেক মেডিকেশনস যেগুলো প্রয়োজনীয় কিনা অপ্রয়োজনীয় দেখতে হয়। চতুর্থ বললাম মেডিসিন। ফিফথ হচ্ছে ম্যাটার্স মোস্ট, অর্থাৎ এই পেশেন্টের জন্য আমাকে কি করতে হবে, এইটা হচ্ছে ফাইনাল স্টেজ। এইভাবে যদি আমরা একটা জেরিয়াট্রিক পেশেন্টকে অ্যাসেস করি তাহলে কোনো কিছু মিস হওয়ার সম্ভাবনা থাকে না আর কি। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে জেরিয়াট্রিক জায়ান্ট এটা বলতে আমরা কি বুঝি? জেরিয়াট্রিক জায়ান্টস হচ্ছে এই যে 5M বললাম, এটাকে বলে জেরিয়াট্রিক জায়ান্টস। এটা আগে 4টা আই দিয়ে হতো, এবার হচ্ছে 5টা M। দেখুন আমাদের এইজিং ইজ ইনএভিটেবল, মরতে সবাইকে হবে, কিন্তু এই মৃত্যুটা হতে হবে মর্যাদাপূর্ণ। যাদের আমৃত্যু কোনো রকমের কোমরবিডিটি থাকে না তাদেরকে বলা হয় নর্মাল এইজিং প্রসেসের জন্য আপনি চোখে কম দেখবেন, কানে কম শুনবেন, জিহ্বার টেস্ট কমে যাবে, মুভমেন্ট একটু কমে যাবে, কোনো রোগটোগ নেই, তারা হচ্ছে নর্মাল এইজিং। আর একটা হচ্ছে সাকসেসফুল এইজিং। এই পেশেন্টটা, এই লোকটা দেখা যাচ্ছে মৃত্যু পর্যন্ত তার কোনো প্রবলেমই নেই। এইজ রিলেটেড যে প্রবলেমগুলো আছে না, এগুলো ওনার হচ্ছে না, তো ওনার হি হ্যাজ এ সাকসেসফুল এইজিং। দেয়ার আর লট অফ পিপল আমাদের দেশে আছে, দে হ্যাভ সাকসেসফুল এইজিং। আমার নিজেরই পেশেন্টে কয়েকজন আছে। আরেকটা হচ্ছে প্যাথোলজিক্যাল এইজিং। আপনার এইজিংয়ের সাথে সাথে 2-4টা কোমরবিডিটি থাকে, তখন তাদেরকে বলি প্যাথোলজিক্যাল এইজিং। তো এগুলো জেরিয়াট্রিক্স, ওই যে মাল্টিডিসিপ্লিনারি টিম বললাম, কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট করলাম, এগুলোর এই ডক্টররা বসে একটা ডিসিশন নিতে হয়। তার যেমন ডিপ্রেশন স্কেল আছে, আমাদের ডিমেনশিয়া মানে স্টাডি করার জন্য এই পেশেন্টের উপর বিভিন্ন রকমের মেথড আছে। ডেলিরিয়াস হয়ে যদি আসে ওইটাকেও আমার ডেলিরিয়াস করতে পারবো, ডিপ্রেশনের স্কেল দিয়েও তাকে আমরা অ্যাসেস করতে পারবো। তো বিভিন্ন রকমের মেথড আছে, যে মেথডগুলো অন্তত মানে ইন্টারনাল মেডিসিনে কম এটা ভাগটা পড়ে হয় আর কি। আচ্ছা স্যার, আমাদের একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে বয়স্ক চিকিৎসার ব্যাপারে বলছেন, তো এই চিকিৎসার ব্যাপারে আপনাকে প্রথমে থ্যাঙ্কস জানাই। আমার দুজন আত্মীয়কে আপনি দেখেছিলেন এই বয়স্ক চিকিৎসা অ্যারেঞ্জমেন্ট, আপনি যেভাবে বললেন ওইভাবে না, আপনি পার্সোনালি দেখেছিলেন, তারা এখন ভালো। আপনার কাছে রিকোয়েস্ট হলো এরকম যে আপনি যে আলোচনাটা আপনি করছেন, এইরকম একটা ক্যারেক্টার আপনি স্কয়ার হাসপাতালে করেন, এই একটা টিম করেন এই বয়স্ক হাসপাতালের জন্য। এই ট্রিটমেন্টটা আজকে যেভাবে বললেন, তাই এটা আমরা খুব খুশি হচ্ছি। কিন্তু আমরা বয়স্ক লোক আপনার কাছে নিয়ে গেছি, আপনি ট্রিটমেন্ট করেছেন, মনে হয় যে আজকে যেভাবে বলছেন এইভাবে করলে বোধ হয় অনেকটা উপকৃত হবে। আপনি ব্যক্তিগত সাহায্যে আমার রোগীরা ভালো আছে, এই জন্য আপনাকে ধন্যবাদ। তবে টিমটা করলে মনে হয় যে টিমেতে আরো কিছু সদস্য কথা বললেন, এই জাতীয় করলে মনে হয় ভালো হয়। তো ভালো থাক, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য।
এই আমি বলবো না অবশ্যই স্যার। যে আজকের এই যে অনুষ্ঠানটা যেটা আছে এটা একটা জাস্ট একটা স্টিমুলেটরি একটা সেশন। তো আমি বলেছি যে এই জেরিয়াট্রিক মেডিসিনের ডিপার্টমেন্টটা চালু করতে হলে আমার ম্যান পাওয়ার দরকার। আমি যে নামগুলো বললাম খুবই ইম্পর্টেন্ট। আমি ধরেন জেরিয়াট্রিশিয়ান হিসাবে মেডিসিনের জেরিয়াট্রিক হিসাবে কাজ করলাম, কিন্তু আমার যে ম্যান পাওয়ার দরকার এই ম্যান পাওয়ারগুলো খুঁজে আই হ্যাভ দ্যাট ইন্টেনশন যে স্কয়ার হসপিটালে এটা আমরা চেষ্টা করছি এবং এটা হয়তো করতে পারবো আর কি, চেষ্টা করব। তবে জেরিয়াট্রিক মেডিসিনটা যেটা চালু হলে আপনার বয়স্ক রোগীরা যেই ওয়েতে সার্ভিসটা আমি দিয়েছি এর চেয়ে অনেক ডিফারেন্ট ওয়েতে ওনাকে আমরা ওই সার্ভিসটা দিতে পারবো। এবং আমি ব্যক্তিগতভাবে জেরিয়াট্রিক পেশেন্টের ব্যাপারে অনেক এমপ্যাথেটিক, নট সিম্প্যাথেটিক, এমপ্যাথেটিক। আমার ওনাদেরকে দেখলে অনেক আদর করতে ইচ্ছে করে, কেননা আই এম অলসো গোয়িং টু টাচ দিস এজ। তো অনেক সদিচ্ছা আছে, ইনশাআল্লাহ ইন নিয়ার ফিউচার আমরা এটা এস্টাবলিশ করতে পারবো আমার ম্যান পাওয়ারগুলো যদি কালেকশন হয়ে যায়। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং বয়স্ক ব্যক্তিদের জন্য এই টার্মিনোলজিটা বলতে আমরা কি বুঝি? অ্যাক্টিভিটিস অফ যেমন এটা আমরা যেমন ডেইলি আমরা নিজের যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো তো আমরা করছি। যেমন আমি আমার নিজের খাবারটা নিজে খেতে পারি কিনা, আমি আমার বাথরুমটা ইউজ করতে পারি কিনা, নিজে টয়লেট ইউজ করতে পারি না, বাথিংটা আমি করতে পারি কিনা, আমার কাপড় চোপড়গুলো গ্রুমিংটা আমি করতে পারি কিনা, তারপরে আমি সোশ্যাল কিছু কাজকর্ম করতে পারি কিনা, আমি কি আউটডোরে যেতে পারি কিনা, আমার বিছানা থেকে আমি নামতে পারি কিনা। এরকম 10 থেকে 11টা অ্যাক্টিভিটিস আছে একটা বয়স্ক লোককে আমরা সাধারণত বার্থেল ইন্ডেক্স নামে একটা আছে, মেথড আছে, ওই অনুযায়ী দেখি যে পেশেন্টটা কি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট অর পার্শিয়ালি ডিপেন্ডেন্ট, তার ফ্রেইলিটি কেমন আছে, অর্থাৎ সে কি মাইল্ড ফ্রেইল, সে কি মডারেটলি ফ্রেইল, নাকি সে একবারে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং। এভাবে অ্যাসেস করার একটা টুল এইটা আর কি। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা আপনি হয়তো প্রশ্নটা করবেন যে মেডিসিনের ব্যাপারে বয়স্ক লোকদের খুবই কেয়ারফুল থাকতে হবে, কারণ বয়সের সাথে সাথে মানুষের ডাইজেস্টিভ ক্ষমতা একটু কমে, তার যে ফার্মাকোকাইনেটিক্স, ডিনামিক্স এগুলো কিন্তু ডিস্টার্ব হয়, মেটাবলিজম লিভারে হয় ডিস্টার্ব হয়, এক্সক্রিশনের ওয়েটা ডিস্টার্ব। আর বয়স্ক মানুষ হচ্ছে যে 2-1টা কোমরবিডিটি থাকেই, দেখা যাবে তাদেরকে অনেক রকমের ওষুধ খেতে হয়। এই ওষুধগুলো দেওয়ার সময় 5টা প্রিন্সিপাল মনে রাখতে হয়। একটা হচ্ছে ইজ ইট হেল্পফুল মেডিসিন, ইজ ইট হার্মফুল মেডিসিন, এটা কি এফেক্টিভ অর ইট ইজ নন এফেক্টিভ, তার সাইড এফেক্টস কী হবে এবং তার কস্ট কী হবে, এগুলো সবগুলো মিলিয়ে ইউ হ্যাভ টু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হবে পেশেন্টের সাথে যে আপনাকে এই ওষুধটা দিতে হয়। আবার ওষুধটা দেওয়ার সময় চিন্তা করতে হবে যে আমি যে এতগুলো ওষুধ তার হচ্ছে, ওষুধে কোনো ইন্টারাকশান আছে কিনা। দেয়ার আর লট অফ মেডিসিনস, ওষুধে কিন্তু ইন্টারাকশানস আছে, ওষুধে ডিজিজেও ইন্টারাকশান আছে। তো এই জিনিসগুলো অত্যন্ত ভালোভাবে খেয়াল করতে হয় বয়স্ক লোকদের, কেননা এই ওষুধের ভারে কিন্তু ওনাদের আরও প্রবলেম হয়ে যায়। আর এর মধ্যে একটা কথা আছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, যদি এটা ডিপার এসপেক্ট, অ্যান্টিকোলিনার্জিক বার্ডেন। আমরা কোথায় বিভিন্ন রকমের ওষুধ খাচ্ছি, দেখা যাচ্ছে যে তার কোলিনার্জিক বার্ডেনটা বেড়ে যায়। তো এই লোকগুলো এই ওষুধ নিতে নিতে কনফিউজড হয়ে যায়, তার কগনিটিভ ফাংশন কমে যায়, অনেক সময় সে ডেলিরিয়াস হয়ে যায়, অনেক বয়স্ক লোক খুব অ্যাজিটেটেড হয়ে গেছে, তখন মেডিকেশনগুলো খুব চিন্তা করতে হয়। আর মেডিকেশনগুলো আপনার দিতে হলেও স্পেশাল যারা কেয়ার গিভার থাকে তাদেরকে আপনাকে পার্টিসিপেট করাতে হবে, কেননা উনি ভুল করতে পারে, চোখ দেখতে পারবে না, উনি একটার সাথে আরেকটা মিশিয়ে ফেলে। আমি অনেক ফেস করি যে একসাথে এক ভদ্রলোক ওই দিন একসাথে সারাদিন ওষুধ খেয়ে ফেলেছে। তো কেয়ার গিভার যারা অ্যাটেন্ডেন্ট থাকে এগুলো এডুকেটেড করতে হয়। আচ্ছা স্যার, আমাদের দর্শক একজন কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি অবশ্যই স্যার। আমার 2-3টা সমস্যা আছে। আমি হাইপারটেনশনের রোগী প্লাস ডায়াবেটিক, আর ইদানিং আমার একটু ভার্টিগো অর্থাৎ মাথা ঘোরা অযোগ হয়েছে। আমি গত 1 সপ্তাহ আগে হঠাৎ করে দিনে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে মাথাটা এমন ভাবে ঘুরে উঠছে চক্কর দিয়ে, চোখ মুখ অন্ধকার হয়ে গেছে। আমি ঘুমছিলাম না, আমি জেগেছিলাম। আমাকে
একেবারে মানে তুলন পার করে ফেলতেছিলাম, মানে ভয়াবহ আমি আমার কাছে ব্যাপারটা। তো আমি ওইটা নিয়ে একটু একটু ভয়ের মধ্যে আছি। আমি এখন ভয়ে, আমি ঘুমাতে গেলাম এখন ভয় লাগে আমার। আর দিনে সবসময় একটু একটু করে আমি নামাতে দাঁড়াইলেও মনে হচ্ছে আমি জামাতে দাঁড়ালে মনে হচ্ছে আমি পড়ে যাবো। একটু একটু করে ঘুমের একটু করে মাথা ঘুরাই আর কি। আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে, আর আমার একটু হাইপারটেনশন আমার একটু অনেক ইয়ে হয়ে গেছে, একটু সিস্টোলিকটা একটু বাড়তি থাকে সবসময়। আমি 2-3টা মেডিসিন খাচ্ছি অলরেডি হাইপারটেনশনের জন্য। আচ্ছা, নামগুলো বলো স্যার। না ঠিক আছে, ওকে, আমি আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আপনি শোয়ার সময় যখন হয়তো টার্ন করেন তখন এই মাথা ঘুরাচ্ছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। এইটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে বেনাইন পজিশনাল ভার্টিগো বলি আমরা। এটা আপনার জন্য আপনার এক্সপিরিয়েন্সটা অত্যন্ত খারাপ, কিন্তু কথাটা হচ্ছে বেনাইন পজিশনাল ভার্টিগো। আপনার কানের ভিতরের দিকে ব্রেনের সাথে অ্যাটাচড আছে লেব্রিন্থ নামে একটা জায়গা, ওইখানে ফ্লুইড থাকে এবং ফ্লুইডের ভিতরে 2-3টা ছোটো ছোটো হাড্ডিও থাকে। ওই ফ্লুইড প্রেশারটা যখন চেঞ্জ হয় ফেরার সময় বা ঘাড় ফিরানোর সময় অথবা নিচু হওয়ার সময়, তখন ওই প্রেশারের ফ্লাকচুয়েশনের জন্য একটা ফিলিংস হয় যে দুনিয়া ঘুরছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে দুনিয়াটা ঘুরছে, আর অনেকের মনে হয় যে আপনি ঘুরছেন, এরকম মনে হয় আর কি। তো এটা আপনি যার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন ওনার সাথে কথা বলতে হবে। তাছাড়াও ওই বিটাহিস্টিন মেসিলেট, তারপরে সাইনেরাজিন, ফ্লোরিনাজিন, ম্যাকলিজিন নামে কিছু ওষুধ আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এই ওষুধগুলো নিয়ে আপনি আপনার ডক্টরের সাথে কথা বলতে পারেন। তাছাড়া আপনার ব্লাড প্রেশারটা কেমন আছে, বসলে কেমন, দাঁড়ালে কেমন, পোস্চারাল কোনো হাইপোটেনশন আছে কিনা এটাও দেখতে হবে। যেটা আপনি বলছিলেন নামাজ পড়ার সময় আপনি একটু হয়ে যান, মানে আনস্টেবল হয়ে যান। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আপনি আপনার ডক্টরের সাথে কথা বলে এই ওষুধগুলো আমি যেগুলো বললাম এগুলো নিয়ে কথাবার্তা বলতে পারেন এবং আপনি উপকৃত হবেন। স্যার এখন একটু জানতে চাই আপনার কাছে জেরিয়াট্রিক সিনড্রোম এটা বলতে আমরা কি বুঝি? জেরিয়াট্রিক গ্রুপের পেশেন্টদের বিভিন্ন রকমের যে প্রবলেমগুলো হয়, জেরিয়াট্রিক প্রবলেম, যেমন আপনার সিনড্রোম মানে হচ্ছে কম্বিনেশন অফ প্রবলেমস। সিনড্রোম বাংলা অর্থ এটা বোঝায়। এখন জেনেটিক পেশেন্টের ব্রেন চিন্তা করতে গেলে ধরেন আপনার তাদের ডিমেন্টেড থাকতে পারে, ডিমেনশিয়া, এটার ব্যাপক আলোচনা করা যায়, সম্ভব না এখানে। তার পার্কিনসন্স ডিজিজ থাকতে পারে, স্ট্রোক, তার ডিপ্রেশন, তার সিজার ডিসঅর্ডার, তারপরে ধরেন অস্টিওপোরোসিস, তারপরে ধরেন অস্টিও আর্থ্রাইটিস নিয়ের, তারপরে কার্ডিয়াক প্রবলেম, নিউট্রিশনাল প্রবলেম, তারপরে আরও অঙ্গ প্রত্যঙ্গদের যেমন ব্লাডারের প্রবলেম, ইনকন্টিনেন্স, এটা নিয়েও ব্যাপক আলোচনা করা যায়। এগুলো বিভিন্ন জেরিয়াট্রিক এইজের যে প্রবলেমগুলোর এক কম্বিনেশনগুলোকে বলা হয় সিনড্রোম। একটা পেশেন্টকে অ্যাসেস করার পরে তার কী কী প্রবলেম আছে, ওই যে হোয়াট ম্যাটার্স মোস্ট, আমরা 5টা জেরিয়াট্রিক জেনারেল যে 5th যেই ইয়েটা, আমরা তখন ওইটাকে নোট করে নিই তার কোন অঙ্গে প্রবলেম আছে। আচ্ছা, হ্যাঁ, এই অনুযায়ী তার চিকিৎসাটাকে আমাদেরকে অ্যারেঞ্জ করা হয়। তো জেরিয়াট্রিক সিনড্রোম আপনি একটা জেরিয়াট্রিক অ্যাসেস করার পরে এটাকে নোট ডাউন করে নিতে হবে যে হি হ্যাজ দিস প্রবলেম। আচ্ছা স্যার, একটু জানতে চাই বয়স্ক ব্যক্তিদের ফুড হ্যাবিট আর নিউট্রিশনাল ভ্যালু এটার সাথে ডেফিসিট কীরকম হয়? হ্যাঁ, বয়স্ক লোকরা কিন্তু যেহেতু তাদের বয়সের সাথে সাথে টেস্ট বাডগুলো একটু ডিফারেন্ট হয়ে যায়, তাদের কিন্তু রুচি কমে যায়। সুতরাং তাদেরকে কিন্তু আমাদের ওই ব্যালান্সড ডায়েটটা দিতে হয়। যেহেতু ম্যাক্সিমাম টাইম তারা ঘরে থাকে, তারা কিন্তু ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম ডিফিসিয়েন্ট হয়ে যায়। আর যদি যারা কেয়ার গিভার আছে তারা যদি নিউট্রিশনিস্টের হেল্প না নেন, তাহলে ইজিলি এই পেশেন্টগুলো কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, তার প্রোটিন ডেফিসিয়েন্সি হতে পারে, তার B12 ডেফিসিয়েন্সি হতে পারে, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে, ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে, বিভিন্ন রকমের মিনারেলসের ডেফিসিয়েন্সি হতে পারে। সো এগুলো খেয়াল রেখে একটা ব্যালান্সড ডায়েট পেশেন্টের কাস্টমাইজড, অর্থাৎ পেশেন্টের সাথে তার কি রুচি ডেভেলপ করছে সে অনুযায়ী ডায়েটিশিয়ানের সাথে আলাপ করে একটা ব্যালান্সড নিউট্রিশনাল ডায়েট তাকে দিতে হয়। আদারওয়াইজ সে কিন্তু বিভিন্ন রকম ডেফিসিয়েন্সিতে চলে যাবে। তার ইলেকট্রোলাইটসগুলো খুব প্রবলেম। এই পেশেন্টগুলো যদি ভালোভাবে সে যদি
পটাশিয়াম রিচ ডায়েট না নেয় তাহলে হাইপোক্যালেমিয়া হয়ে যায়, পটাশিয়াম কমে যায়, অনেক সময় সোডিয়াম কমে যায়। ইটস এ ভেরি কমন প্রবলেম ইন জেরিয়াট্রিক এইজ। সুতরাং ওইটা একজনের সাথে আমি বললাম যে জেরিয়াট্রিক মাল্টি ডিসিপ্লিনারি টিম, ওইখানে কিন্তু একজন ডায়েটিশিয়ানও থাকে, তো তার হেল্পও নিতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সে বেঁচে আছে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আপনাকে নিউট্রিশন দিতে হবে। সো ব্যালেন্স ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, একটু জানতে চাই বয়স্ক রোগীদের ক্ষেত্রে মোবিলিটি আর ফল এই দুইটার সম্পর্কটা। হ্যাঁ, মোবিলিটি হচ্ছে যে আমাদের এই যে 5টা জেরিয়াট্রিক জায়ান্ট বললাম, দ্বিতীয়টা ছিল মোবিলিটি। এই পেশেন্টটা তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংটা আমি অ্যাসেস করব, সে তার নিজের কাজগুলা কি কতটুকু করতে পারে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জেরিয়াট্রিক সিনড্রোম বিভিন্ন কম্বিনেশন তার থাকে, তার মোবিলিটি পাওয়ারটা কমে যায়। মানুষের 40-এর পর থেকে তার মাসেলস কিন্তু আস্তে 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 কমতে থাকে, সার্কোপেনিয়া বলি, মাসেল ম্যাচটা কমে যায়। মাসেল ম্যাচ যদি কমে যায় তার মোবিলিটি কমে যায়, তখন কিন্তু সে ইজিলি ফল করলে কী হবে, হয় ব্রেন ইঞ্জুরি হবে, না হয় হাড্ডি ভেঙে যাবে। সো এটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। ফিজিক্যাল অ্যাসেসমেন্ট দরকার, সাথে সাথে সে যেখানে থাকে তার অ্যাসেসমেন্টও করা দরকার, যে তার হোম এনভায়রনমেন্টটা কেমন আছে। বাসায় ধরেন একটা পিচ্ছিল বাথরুম আছে, সে ওখানে গিয়ে তো পড়ে যাবে। সো ইউ হ্যাভ টু অ্যাসেস। এটার কাজ হচ্ছে অকুপেশনাল থেরাপিস্ট, সে বাড়ির এনভায়রনমেন্টটাকে চেক করে বলে দেবে যে এই জিনিসগুলো করতে হবে। সুতরাং এই বয়সের সাথে সাথে আমাদের যে এক্সট্রা পিরিয়ডমেন্টাল সিস্টেম আছে এগুলো কিন্তু আস্তে আস্তে ব্লান্ট হতে থাকে, তো তাদের মুভমেন্ট কমে যায়, তারা অনেক সময় পার্কিনসন্স ডিজিজ ডেভেলপ করে, তাদের তো ফল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে ফল হয়ে গেলে তো মুশকিল। হ্যাঁ, তো এগুলো অ্যাসেস করা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই সেশনে সাধারণত এত ডিটেলস আমরা বলতে পারি না। তো এগুলো দিস ইজ পার্ট অফ জেরিয়াট্রিক মেডিসিন অ্যান্ড অ্যাসেসমেন্ট। একটা পেশেন্ট পেলেই তাকে 1 থেকে 2 দিন ধরে অ্যাসেস করে তারপরে একটা স্ট্যান্ডার্ড বেসলাইনে যেতে হয় যে দিস প্রবলেম, দিস পেশেন্ট এই প্রবলেম আছে, তার এই জায়গায় আমাকে ইন্টারফেয়ার করতে হবে, তাকে একটা মর্যাদাপূর্ণ জীবন দিতে হবে এবং কেয়ার গিভার যাতে এক্সস্টেড না হয়, বোথ ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি। এটার ব্যাপারে ও খেয়াল রাখতে হয় জেরিয়াট্রিশিয়ানের, ওই টিমের, মাল্টিডিসিপ্লিনারি। আচ্ছা স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই দর্শকদের উদ্দেশ্যে আজকে টপিক নিয়ে যদি কিছু পরামর্শ থাকে। জি, ধন্যবাদ মাছরাঙা টেলিভিশন দর্শকবৃন্দ, আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আমি বলবো যে এইজিং পেশেন্ট, যারা জেরিয়াট্রিক পেশেন্ট আছে, তারা অত্যন্ত আমি মনে করি যে ফ্যামিলির একটা ইম্পর্টেন্ট ব্যক্তি। তারা আমাদের সমাজকে কিন্তু অনেক কিছু দিতে পারেন, এটা ধরবেন না যে ওনারা হয়ে গেছে। 65-এর পরে অনেকে অনেক কিছু সমাজকে, দেশকে দিতে পারেন, এটা আমাদের দেশেই এক্সাম্পল আছে। তাদের প্রতি অত্যন্ত, এই বছরের থিমটা ছিল আমাদের যে মর্যাদার সাথে এইজিং, এটা ইউনাইটেড নেশনস কর্তৃক কিন্তু এই স্লোগানটা। সুতরাং লেট আস কাম ফরওয়ার্ড, আমরা তাদেরকে মর্যাদা দেই এবং তাদের দৈনন্দিন যে অ্যাক্টিভিটিসগুলোকে হেল্প করি, তাদের চিকিৎসার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ডক্টরের কাছে যাই, অ্যাপ্রোপ্রিয়েট হসপিটালে যাই এবং আমরা তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর এবং ভালোভাবে আমরা যাতে ওনাদেরকে পরিচর্যা করতে পারি মৃত্যুর আগের দিন পর্যন্ত, এটা শেষ মুহূর্ত পর্যন্ত, আগের দিন না, শেষ মুহূর্ত পর্যন্ত। এটা আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের, আমাদের সমাজের, আমাদের ডক্টরদের, আমাদের প্রত্যেকেরই এটা একটা দায়িত্ব। এবং এ সিম্পল টাচ আমি বলি আমার ডক্টরদেরকে যে এই যে বয়স্ক লোকটার গায়ে যদি সুন্দর করে একটা টাচ করে, এতে কিন্তু তার দেখা যাচ্ছে যে সে অনেক মনের দিক দিয়ে অনেক সাহস পায় যে না, আমার সাথে কেউ আছে যে আমার পরিচর্যা করবে, যে আমার দিকে খেয়াল রাখবে ইত্যাদি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতাদের। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি বয়স্ক রোগীর চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।